বিষয়টি সামনে আসছে যে বঙ্গে নতুন সরকার গঠন হয়েছে এবং বাংলায় বিজেপি সরকার গঠনের আগে নির্বাচনী প্রচারে কিন্তু বারবার বলেছিলেন যে বাংলা হকার যে বেআইনি নির্মাণ যেভাবে বাড়ি ভেঙে পড়ছে অবৈধ নির্মাণ সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হচ্ছে হকার উচ্ছেদ এবং অবশ্যই এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ চাওয়া কিভাবে দেখছেন আইনজীবী হিসেবে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চাইতেই পারে, তার কারণ হচ্ছে যদি এফআইআর হয় সেই এফআইআরের বিরুদ্ধে আমরা যে কোনো আইন বা আদালতে যেতেই পারি। এফআইআরটা ভুল হয়েছে, এফআইআরটা আইনের বৈধতা নেই, সেটাকে চ্যালেঞ্জ করি। এখন প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলাতে কলকাতা হাইকোর্ট কিছু অর্ডার দিয়েছে, কিছু আলোকপাত করেছে, সেই অর্ডারগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে। নাহলে পুলিশের হাতে বলে দিয়েছে যে 48 ঘন্টা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে হবে এবং সেই নোটিশ অনুযায়ী যদি থানায় জিজ্ঞাসাবাদের জন্য বা তদন্তে সহযোগিতার জন্য দরকার হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির দিতে হবে। এবং বিদেশে যেতে পারবে না, তার কারণ হচ্ছে অনেক সময় উনি চোখের জন্য বারবার বিদেশে গেছেন বা হাইকোর্টের মনে হয়েছে হয়তো বিদেশে গিয়ে উনি আত্মগোপনও করে দিতে পারেন, ফলে তদন্তের ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই জন্যে বারবার হাইকোর্টে এই জায়গায় আলোকপাত করেছেন এবং বলেছেন যে উনি বিদেশে যেতে পারবেন না। এবং 20 জুলাই আপনার এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট হয়েছে এবং 31 তারিখ অবধি পুলিশও কাউকে গ্রেপ্তার করতে পারবে না যদি না তদন্তে কোনোরকম সহযোগিতা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীকে কোনোভাবে তার ট্যাম্পার এভিডেন্স করে বা অন্য কিছু করে। তখন পুলিশকে প্রস্তাব দিয়েছে, পুলিশ প্রয়োজন মনে করলে প্রসিকিউশন কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতা করছেন না সেই জন্যে দরখাস্ত করতে পারে। দাদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত যে অভিযোগ যে ভোটের আগে তিনি প্রচারে উস্কানিমূলক বার্তা দিয়েছেন, অমিত শাহকে নাম না করে কটাক্ষ করেছেন এবং আপনি আশা করছি যে পুরো নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিয়েছেন একেবারে সরাসরি জনসমক্ষে আপনি দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবী হিসেবে আপনি কি বলবেন যে কতটা উচিত বা অনুচিত হয়েছে বলবেন আপনি? রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট, যেখানে এমপি এমএলএদের কীভাবে কন্ট্যাক্ট করতে হবে এবং কীভাবে কন্ট্যাক্ট করতে হবে না পুরোটাই বলা আছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি ভালো করে দেখেন, পিসির ভাইপো ছাড়া ওর একটা পরিচয় হচ্ছে ও এমপি। প্রথমে হচ্ছে এমপি এতগুলো সিকিউরিটি পাবে কেন, 100 পুলিশের গাড়ি কনভয় পাবে কেন? ভারতবর্ষের কোনো আইনে পিসির ভাইপো বলে একমাত্র পেতে পারে এরকম কোনো আইন আমার জানা নেই। ভাইপো অ্যাক্ট যদি পশ্চিমবঙ্গে থাকতো তাহলে হয়তো উনি পেতে পারতেন। 1 2 নম্বর হচ্ছে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তো সত্যি বিভ্রান্তিকর, লজ্জাজনক। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এটা গণতন্ত্রের উৎসব, ভোট, সেখানে হিংসায় প্ররোচনা দেওয়া ঠিক হবে না। আজকে ধরুন বিজেপি সরকারে এসেছে, এই সরকারে না আসলে যদি তৃণমূল সরকার আসতো তাহলে আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেসের 2 জন মুখপাত্র তারা বলেছে প্রত্যেক ব্লকে লিস্ট করা ছিল, যে লিস্ট অনুযায়ী প্রত্যেককে মারা হতো, খুন করা হতো এবং অন্যান্য নারীঘটিত অপরাধের সঙ্গে যুক্ত করা হতো। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এমন কোনো বাক স্বাধীনতা তোমাকে ভারতের সংবিধান দিয়েছে মানে তুমি যা ইচ্ছে তাই করবে, রাষ্ট্রকে আঘাত করবে, রাষ্ট্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আঘাত করবে, এটা হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধিতা তুমি করতেই পারো, কিন্তু তুমি এমনভাবে যে তুমি সেকেন্ড ইন কমান্ড হয়ে তুমি যে ভাষা এবং যে শব্দগুলো প্রয়োগ করেছো সেটা কিন্তু নীতিবিরুদ্ধ এবং বাংলার যে রাজনৈতিক আবহাওয়া সেটাকে দূষিত করেছে। দাদা, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ভোটের আগে সবথেকে বেশি যে বিষয়ে কথা হচ্ছিল বিরোধীরা মূলত বলছে সেটা হচ্ছে এসআইআর এবং এসআইআর এর ফল আপনি দেখতে পাচ্ছেন। তার কারণ যেটা বারবার করে বিরোধীরা বলছিল, তো বিজেপি বিরোধী যে দল তারা বলছিলেন যে এসআইআর এর বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে 207 আসন পেয়ে গেল বিজেপি। আপনি জানেন যে আজকে বলতায় নির্বাচন, সেখানে ইতিমধ্যেই জাহাঙ্গীর খান তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন ভোট থেকে। এই পুরো বিষয়গুলো কীভাবে দেখছেন একজন আইনজীবী হিসাবে? তার কারণ আমি বলবো যে সাধারণ মানুষকে আদৌ এসআইআর এর বিরোধিতা করেছে, কারণ বিজেপি বারবার বলছিল যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং তাদেরকে কিন্তু রুখতেই এই এসআইআর। আপনি কি বলবেন? এসআইআর বিরোধিতা করলে তো ফল আমরা অন্যরকম দেখতাম। আসলে মানুষের এই যে 15 বছর ধরে মানুষের যে তৃণমূল নেতাদের অহংকার, দম্ভ, অহমিকা, অত্যাচার, অনাচার, এইগুলো মানুষ প্রতি পদে লক্ষ্য করেছে এবং প্রতি পদে লক্ষ্য করেছে বলেই আমি আরেকটা টিভি সাংবাদিককে বলেছিলাম যে আমি এবার 2011 সালের কোথাও একটা হাওয়া দেখতে পাচ্ছি। মানুষ খুব চুপচাপ ছিল,
এবং মানুষই গণতন্ত্রের রক্ষা করে এবং মানুষই পতন করে সরকারকে, অন্য সরকারকে নিয়ে আসে। যদি এই বিজেপি সরকার আবার স্বৈরাচারী কাজ শুরু করে, বিজেপি সরকার যদি আবার বুলডোজার অ্যাক্ট চালু করে, তাহলে বাংলা আবার বিদ্রোহ করবে, বাংলা আবার বিপ্লব করবে, কারণ বাংলার মাটি স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। আর বিজেপি তৃণমূল এখানে কোনো বড় ইস্যু হতে পারে না। এই যে এই মুহূর্তে সব থেকে বেশি যে বিষয় নিয়ে কথা হচ্ছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, সেই বাড়ি কিন্তু ভাঙার নোটিশ জারি হয়েছে, আপনি জানেন একাংশ। দ্বিতীয়ত এই মুহূর্তে বলা হচ্ছে যে এই যে অবৈধ নির্মাণ, আপনি দেখেছেন যে কিভাবে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, গার্ডেন থেকে তিল জ্বলা, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। তো তারপরে দাঁড়িয়ে কি মনে হচ্ছে সত্যি যে এই যে বাড়ি মানে অবৈধ নির্মাণ যেটা বলা হচ্ছে, ভাঙা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, আদৌ কি মনে হচ্ছে যে অনৈতিক হচ্ছে? না, শুধু কালীঘাটে উনি একটা বাড়ি করেছিলেন, বাড়িটার নাম দিয়েছেন শান্তিনিকেতন। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়লা, বালি থেকে শুরু করে পাথর কাদান থেকে সারা বাংলা জুড়ে উনি অশান্তি নিকেতন করে দিয়েছেন। আজকে তার ফলস্বরূপ উনি যদি অবৈধ কাজ করে থাকেন, ভারতবর্ষের যে আইন, কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট, সে অনুযায়ী ওনার বাড়িতে বলতে যাবে, এটা তো অন্যায় কিছু না। উনি করেছেন কেন, কে করেছেন, প্রশ্ন উঠবে। তারপরে উনি দুর্নীতি করেছেন। আর আরেকটা ব্যাপার যেটা আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি, যে শিয়ালদা এবং হাওড়া অঞ্চলে যে সমস্ত হকার ভাইরা আছে, তাদের ওপরে বুলডোজার চলছে। আপনার কাছে সবসময় যে 1000 টাকা আপনি প্রতিদিন পকেটে করে নিয়ে বেরোবেন তার কোনো মানে নেই। কিন্তু আপনি 20 টাকার চাও খেতে পারেন, 30 টাকার স্যান্ডউইচও খেতে পারেন, কিন্তু আপনার ক্যাফেটেরিয়ায় গিয়ে 150 টাকার স্যান্ডউইচ খেতে হবে বা 40 টাকার কফি খেতে হবে। সবসময় সাধারণ নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো মানুষদের পক্ষে এটা সবসময় সম্ভব হয় না। অতএব যে সমস্ত মানুষকে হকার উচ্ছেদ করা হয়েছে বেআইনিভাবে, তার বিরুদ্ধে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল রাস্তায় আছে, রাস্তায় থাকবে। আমি মনে করি তাদেরকে অন্তত একটা আইনের আওতায় আনতে হবে এবং তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করে দিতে হবে, যেখানে হকার জোন তৈরি করতে হবে, যে হকার জোনের মাধ্যমে তারা হকারি করবে। এবং সাধারণ মানুষ যারা আজকে 20 বছর ধরে হকারি করছে হাওড়া এবং শিয়ালদা অঞ্চলে, সেই মানুষগুলো তো তাদের পরিবার আছে, তাদের অসুস্থ বাবা থাকতে পারে, অসুস্থ মা থাকতে পারে, বাচ্চা দুধের আনার পয়সা তাদের ওই একটা থেকে ইনকাম করতে হয়। সবাই তো আর আম্বানি আদানির ছেলে হয়ে জন্মায় না। অতএব আপনাকে এটা ভাবতে হবে। আমি মনে করি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আজকে যারা সরকারে আছে, ভারতীয় জনতা পার্টি, তাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বলবো যে অন্তত হকার উচ্ছেদটাকে বন্ধ করে সাধারণ মানুষ যাতে খেতে পারে, এবং সাধারণ মানুষ যাতে এই হকার ভাইরা যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, প্রত্যেকেই কিন্তু এই সরকারের দেখা উচিত। সরকারকে বসানো হয়েছে এই কারণে, শুধুমাত্র বিরোধিতা করার জন্য না, তার কিছু স্বয়ংসম্পূর্ণ কাজও করতে হবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয়। এবং যে তৃণমূলের নেতা বা তৃণমূলের যারা কাউন্সিলররা বিভিন্ন রাজ্যে আমরা দেখছি যে তারা এই ধরনের বেআইনি বাড়ি করেছিল, সেই বেআইনি বাড়িগুলোকে ভাঙা উচিত। কারণ বেআইনিগুলোকে ভাঙা এই কারণেই উচিত, তৃণমূলের যেভাবে বেআইনি পুরসভা থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে একের পর এক বাড়ি তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যবসা আছে, উনি এত করেছেন। একটু যোগ করছি, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে এটা ফিরহাদ হাকিম নাকি, তিনি নাকি বলছেন যে তিনি যে কোনো সময় নাকি নিরাপদ ছাড়তে পারেন, এমনটা কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। মুসল পর্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে, মুসল ভাইপো, পিসি ভাইপো, ভাইপো ফিরাদ বিতর্ক। প্রতিদিন আপনি খবরের কাগজ বা টিভি চ্যানেল দেখলে আপনি দেখবেন তৃণমূলের মুসল পর্ব। অনেককে আবার দেখছি যে কিছু বছরের জন্য সাসপেন্ড করছে। আমার ধারণা, যেটুকু রাজনীতি বুঝি, তৃণমূল কংগ্রেস আর থাকবে না, যদি একমাত্র বিজেপি যদি আবার অক্সিজেন দেওয়া শুরু করে। যে 2011 থেকে 2026 অবধি যেভাবে বিজেপি অক্সিজেন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন, সেভাবে যদি বিজেপি অক্সিজেন না দেয়, তাহলে এই তৃণমূল কংগ্রেস নষ্ট হবে। এবং এই সামনে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট খুঁজে পাবে না, এটা আপনাকে আজকে চ্যানেলে বলে দিই। দাদা, আরেকটা প্রশ্ন করবো যে এই যে হকার উচ্ছেদ, এটা নিয়ে কিন্তু আপনি হয়তো জানেন যে আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নামার কথা বলা হচ্ছে, কিন্তু মূলত যে একটা স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উচ্ছেদ করা হচ্ছে। এই যে সংখ্যালঘু, এই সংখ্যালঘুটা আর কতদিন ঠিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে? সংখ্যালঘুদের তো ভোট ব্যাংক হিসেবেই মাননীয় ব্যবহার করেছিলেন মোদী, কিন্তু ভারতবর্ষের সংবিধান সেকুলার, ধর্মনিরপেক্ষ। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন না, পশ্চিমবঙ্গের বাসী হিসাবে আমরা চিহ্নিত করি। এবং পশ্চিমবঙ্গে যে মানুষ থাকে, সেই মানুষের যদি আইনি অধিকার থাকে কোনো কিছু পাওয়ার, তার থেকে যেমন বঞ্চিত হওয়া উচিত না। আবার কে অন্যান্য ভিন্নধর্মী রাজনৈতিক দল করে বলে তাকে রাজনীতিগত কারণে বা ধর্মগত কারণে তাকেও বঞ্চিত করা যাবে না। ভারতবর্ষের সংবিধান একথা স্পষ্টভাবে ছত্রে ছত্রে লিখে দিয়ে গেছে। দাদা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই যে বাংলায় নতুন সরকার গঠন হয়েছে,
তিনি এবার শুরু করছেন জনতার দরবার, যেখানে এতদিন উত্তরপ্রদেশে চলছিল, এবং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। কিভাবে দেখছেন, আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, জনতার দরবার করতে গেলে জনতার সামনে বসতে হবে। বিজেপির পার্টি অফিসে বসে জনতার দরবার পায় না, কেন এখানে অনেক লোক আছে যারা কংগ্রেস করেন, সিপিএম করেন, তৃণমূল কংগ্রেস করতে পারেন, এসইউসিআই করতে পারেন, প্রত্যেকেরই তো স্বাধীনতা আছে, সে তার নিজস্ব রাজনৈতিক তিনি দল করতে কিন্তু পারে। বলছেন যে একেবারে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে তিনি বসবেন জুন মাস থেকে, যেটা শুরু হবে। ধরুন এক্স বলে কোনো ব্যক্তি এখন করুক, বিজেপিতে এর আগে 15 লাখ থেকে 2 কোটি বেকারের চাকরি থেকে শুরু করে স্মার্ট সিটি থেকে অনেক গল্প বলেছিল, তো একটাও আপনি দেখেছেন কিনা জানি না, আমি তো দেখতে পাইনি। এখন শুভেন্দু অধিকারী নতুন সরকারের যে অনেক কথা বলবেন, অনেক কিছু বলবেন, কিন্তু আলটিমেট দেখা যাবে যত দিন এগোবে যে শুভেন্দু অধিকারী কী চাইছেন আর বাংলার মানুষ কী চাইছেন তার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে, এবং শুভেন্দু অধিকারীর কথাকেই শেষ কথা বলে রাখলে হবে না, কেন বাংলার মানুষের যে এতদিনের বঞ্চনা, সেই বঞ্চনাগুলোকে শুভেন্দুবাবুকে পড়তে হবে, তবেই সুশাসন তৈরি হবে, না হলে স্বৈরাচারী শাসন তৈরি হবে।